ইয়েটাই মেইলে দিয়ে দিব, তোমার মেইলে, তারপর সেখান থেকে তোমরা সবাই নিয়ে নিও। তো আমার মনে হয় না অসুবিধা হবে রেকর্ডেড ক্লাস না থাকলেও। তোমরা যে কোনো সময় আমাকে একটা ক্লাস মিস করলেও অন্য ক্লাসে তোমরা বলবা মোবাইলের স্ক্রিন রেকর্ড করছি, একজন করছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। জি ম্যাম। তা আমরা শুরু করি। ফ্যাব্রিক স্প্রেডিং হচ্ছে কাপড়, আমরা যখন ম্যানুয়ালি ফ্যাব্রিক স্প্রেডিং করি তখন আমরা সাধারণত কোনো একটা সমতল টেবিলের উপরে আমরা ফ্যাব্রিকটাকে মানে আমাদের রিকোয়ারমেন্টস অনুসারে স্প্রেডিং করে বিছাই। কিন্তু যখন ইন্ডাস্ট্রিতে ফ্যাব্রিক স্প্রেডিং করা হয়, ইন্ডাস্ট্রিতে কিন্তু বাল্ক প্রোডাকশন হয়, অর্থাৎ একটা সিঙ্গেল পিস কিন্তু ফ্যাব্রিক স্প্রেডিং করা হয় না। সাধারণত অনেকগুলো মানে প্লাই একত্রে করে এক একটা স্তর সৃষ্টি করা হয়, যে স্তরটাকে আমরা বলছি লে। তো এই লে তৈরি করে সাধারণত ফ্যাব্রিক স্প্রেডিং তৈরি করে লে তৈরি করা হয় স্প্রেডিং করার মাধ্যমে, ঠিক আছে? যেহেতু ইন্ডাস্ট্রিতে বাল্ক প্রোডাকশন হয়, তো এই যে লে আমরা যখন ফ্যাব্রিক বিছাবো তখন আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সেখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে উৎপাদনের পরিকল্পনা এবং একটা হচ্ছে মার্কারের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী। অর্থাৎ আমরা ফ্যাব্রিক যখন স্প্রেডিং করব সেটা হচ্ছে একাধিক পোশাকের কাপড় আমরা একেবারে কাটার জন্য উৎপাদনের পরিকল্পনা এবং মার্কারের দৈর্ঘ্য প্রস্থ অনুসারে নির্ধারিত দৈর্ঘ্য প্রস্থে কাপড় সাজানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি ফ্যাব্রিক স্প্রেডিং। আবারও শোনো সংজ্ঞাটা: একাধিক পোশাকের কাপড় একেবারে কাটার জন্য উৎপাদনের পরিকল্পনা এবং মার্কারের দৈর্ঘ্য ও প্রস্থ অনুসারে নির্ধারিত দৈর্ঘ্য ও প্রস্থে স্তর আকারে কাপড় সাজানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি ফ্যাব্রিক স্প্রেডিং। এইভাবে একটার পর একটা ফ্যাব্রিকের প্লাই সাজানোর ফলে যে মানে ফ্যাব্রিক বিছানোর পরে ফ্যাব্রিকের যে স্তরগুলো যে আকৃতিটা ধারণ করে, সেই আকৃতিটাকে আমরা বলছি ফ্যাব্রিক লে। এবং এর মধ্যে যে সিঙ্গেল প্লাই গুলো আছে, সেই প্লাই 2 থেকে শত শত প্লাই থাকতে পারে, মানে দুইটাও থাকতে পারে, আবার শত শত প্লাইও থাকতে পারে। দুইটা কখন থাকে? যখন আমরা স্যাম্পল গার্মেন্টস তৈরি করি তখন। কিন্তু সাধারণত যখন আমরা বাল্ক প্রোডাকশনের জন্য করি তখন কিন্তু আমাদের শত শত প্লাই থাকতে পারে। তবে এই ক্ষেত্রে প্লাইয়ের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আবার কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে। সাধারণত এটা 300 এর উপর ক্রস করে না, একটা ক্রাইটেরিয়া। আর একটা হচ্ছে কাটিং টেবিল কতটা মজবুত, বা কাটিং টেবিলের ধারণ ক্ষমতা কেমন, বা আমরা একবার মানে আমরা কত পিস গার্মেন্টস আমরা হচ্ছে প্যাটার্ন কাটবো, সেগুলোর উপরে সাধারণত এই প্রক্রিয়াটা মানে আমরা মানে প্লাইয়ের সংখ্যা কত হবে সেইটা নির্ভর করে, ঠিক আছে? আর ফ্যাব্রিক স্প্রেডিং হাতেও করা যায়, অর্থাৎ ম্যানুয়ালিও করা যায়, আবার কম্পিউটারাইজড পদ্ধতিতেও করা যায়। এখানে আরো কিছু বিষয় আছে যে যে বিষয়টা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে টেবিলের উপরে ফ্যাব্রিকের লে তৈরি করব, সেই টেবিলের গঠন হতে হবে মজবুত। কারণ যেহেতু দেখা যাচ্ছে যে আমরা 200 বা 250 প্লাই ফ্যাব্রিক একত্রে বিছাচ্ছি, বা 100 প্লাই, তো এই 100 প্লাই ফ্যাব্রিকের যে ওজন, সেই ওজনটা যেন মানে ধরে রাখতে পারে, এই ধরনের মজবুত হতে হবে। প্লাস আমরা যদি কোনো স্প্রেডিং মেশিন মানে কাটিং মেশিন গুলো বা কাটিং নাইফ গুলো যে ইউজ করছি, সেই কাটিং নাইফের ভার বহন করার মতো মজবুত হতে হবে। আর এর টপটা হতে হবে মসৃণ, টেবিলের টপ যেটা সেটা মসৃণ হতে হবে। ওকে, তো এখানে একটা ফ্যাব্রিক স্প্রেডিং এর তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা যারা ইন্ডাস্ট্রি ভিজিটে সবাই গিয়েছিলে, তো তারা অবশ্যই দেখেছে। একজন কমেন্টস করেছো অনেকগুলো লে কে একসাথে প্লাই বলে, না, অনেকগুলো প্লাই কে একসাথে লে বলে, উল্টাটা বলেছো। এক এক প্লাই মানে 2 এর অধিক প্লাই একত্রে যখন আমরা সাজাই তখন সেটা যে আকৃতি ধারণ করে সেটাকে বলছে লে। সাদিয়া না, ফৌজিয়া সাদিয়া, বুঝতে পেরেছো?
নূরজাহান, প্লাই কি? প্লাই হচ্ছে একটা সিঙ্গেল স্তর, আমরা একটা কাপড়ের সিঙ্গেল পরতকে প্লাই বলি। মানে একটা ফ্যাব্রিক যখন আমরা বিছালাম, এই যে এক একটা সিঙ্গেল পরত, সেই সিঙ্গেল পরতটাকে আমরা বলছি প্লাই। এবং এই একটার পর একটা প্লাই একত্রে হয়ে যে স্তর আকৃতি তৈরি করছে, সেই আকৃতিটাকে আমরা বলছি ফ্যাব্রিক লে। লে আর প্লাই এর মধ্যে একটু পার্থক্য আসে পরীক্ষায় 1-2 মাসের জন্য, এবং ভাইবায়ও জিজ্ঞেস করা হয়। বুঝতে পেরেছো কিনা লে এবং প্লাই? বোঝা গেছে? রেসপন্স নাই কেন? ম্যাম দুইয়ের জি অধিক ম্যাম। বলতে আচ্ছা, কতগুলো একজন হচ্ছে? বলেছে ম্যাম কতগুলো কতগুলো, মানে এটার কোনো ইয়ে নাই। এটা দুইটাও হতে পারে, দুইটা প্লাই নিয়েও একটা লে হইতে পারে, একটা 4 প্লাই নিয়েও একটা লে হইতে পারে, 17 প্লাই নিয়েও একটা লে হইতে পারে। এখন একটা লেয়ের মধ্যে আসলে কত সংখ্যক প্লাই থাকবে এটা নির্ভর করবে আমার উৎপাদন পরিকল্পনার উপরে। আমি একবার ফ্যাব্রিক মানে আমার কয়েক গার্মেন্টস এর জন্য আমার কতগুলো প্যান্ট কাটতে হবে সেটার উপরে আমার ডিপেন্ড করছে। তারপর হচ্ছে কাটিং নাইফের যে ধারণ ক্ষমতা, মানে কাটিং নাইফের ব্লেডের যে হচ্ছে তোমার শার্পনেস, সেটার উপরে আমার ডিপেন্ড করছে। সাধারণত 300-র অধিক প্লাই একত্রে বিছানো হয় না, কারণ 300-র অধিক প্লাই একত্রে করে যদি আমরা একটা লে তৈরি করি, তাহলে আমাদের কাটার সময় দেখা যাবে উপরের দিকের যে প্যাটার্ন গুলো আছে সেই প্যাটার্ন গুলো আমাদের ঠিকভাবে কাটা হবে, কিন্তু ত্রুটিপূর্ণ ভাবে কাটা হবে, কারণ কাটিং নাইফটা হচ্ছে ডিফ্লেকশন হয়ে যাবে। বুঝতে পেরেছো? যার কারণে 300-এর অধিক সাধারণত প্লাই একত্রে বিছানো হয় না। এই কথাটা মনে রাখবে যে 300-এর অধিক ক্রস করে না, কিন্তু 300-এর নিচে 200 হইতে পারে, 100 হইতে পারে, আবার 99টাও হইতে পারে। এটা ডিপেন্ড করে তোমার হচ্ছে ইয়ের উপর, উৎপাদন পরিকল্পনার উপরে। আমার যে মানে বায়ারের যে মনে করো যে অর্ডারটা আসছে, অর্ডারের উপরে। তো এরপরে এতে চলে যাই, পারপোজ অফ ফ্যাব্রিক স্প্রেডিং, অর্থাৎ ফ্যাব্রিক স্প্রেডিং আমরা কি কারণে বা করলে আমাদের কি সুবিধা বা গুরুত্ব। ঠিক আছে? কি করে? ইট হেল্পস টু প্লেস দ্য নাম্বার অফ প্লাইস অফ ফ্যাব্রিক টু দ্য লেন্থ অফ দ্য মার্কার। এখন প্রথমেই কিন্তু আমি সংজ্ঞায় বলছি যে আমরা যখন ফ্যাব্রিক স্প্রেডিং করব তখন আমাদের অবশ্যই মার্কারের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুসারে, মানে মার্কারের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুসারে আমাদের ফ্যাব্রিক স্প্রেডিং করতে হবে। তাহলে আমাদের এটা কি করছে? মার্কারের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুসারে প্লাইস গুলোকে প্লেস ক্ষেত্রে সহায়তা করছে বা সাহায্য করছে। এটা হচ্ছে ফ্যাব্রিক স্প্রেডিং এর একটা গুরুত্ব। তাছাড়া আর কি করছে? ইট হেল্পস টু কাট দ্য ফ্যাব্রিক ইন বাল্ক কোয়ান্টিটি, অর্থাৎ আমাদের বাল্ক কোয়ান্টিটি বা প্রোডাকশনের জন্য, মানে অনেকগুলো পিস ফ্যাব্রিক একত্রে কাটার জন্য আমাদের এটা হচ্ছে হেল্প করছে। এবং একই সাথে এটা কি করছে, মানে একই টাইমে মানে একই সময়ে তো আমরা অনেকগুলো ফ্যাব্রিক বা প্যাটার্ন কাটতে পারছি। তাছাড়া কি করছে? ইট কাটিং টাইম, যেহেতু আমরা একই টাইমে অনেকগুলো ফ্যাব্রিকের প্যাটার্ন কাটতে পারছি, সেহেতু এটা আমাদের কি করছে? টাইম সেভ করছে। ডিউরিং কাটিং দ্য ফ্যাব্রিক it helps to use multi garments marker at the same time। মানে আমাদের আমরা যদি মাল্টি গার্মেন্টস এর জন্য মার্কার তৈরি করি, দেখা যাচ্ছে যে আমরা একটা ফ্যাব্রিক দিয়ে আমাদের শার্টের পিসও তৈরি করছি, আবার চিলড্রেন কোনো গার্মেন্টস এর কোনো পিস বা অন্য কোনো ইয়েও তৈরি করছি। তো সেই ক্ষেত্রে মাল্টি গার্মেন্টস এর মার্কার দিয়ে আমরা একই সাথে কিন্তু মাল্টি প্যাটার্ন কাটতে পারছি। আর কি করছে? ইট হেল্পস ইন কাটিং মেনি ফ্যাব্রিক প্লাইস এট সেম টাইম, অর্থাৎ এটা সম্ভবত 2 নম্বর পয়েন্ট, আর এই পয়েন্টটা সেম পয়েন্ট হয়ে গেছে, একই কথা দুইবার চলে আসছে, ভাষা আলাদা। এটা কি করছে? একই সাথে অনেকগুলো প্লাইস কাটতে সহায়তা করছে। আর সব থেকে বেশি যেটা কাজ করছে, ইট হেল্পস টু মেক এভরি ফ্যাব্রিক প্লাই প্লেন অ্যান্ড ফ্ল্যাট,
অবশ্যই আমরা যখন ফ্যাব্রিক স্প্রেডিং করি তখন প্রত্যেকটা প্লাই কিন্তু প্লেন এবং ফ্ল্যাট অবস্থায় থাকে, তাহলে এটা আমাদের ট্রু মানে তোমার হচ্ছে এটা কি করছে, ইট হেল্পস টু মেক এভরি ফ্যাব্রিক প্লাই প্লেন অ্যান্ড ফ্ল্যাট। বুঝতে পেরেছো? এইটা তোমাদের বইয়ে কিন্তু এভাবে দেওয়া, বইয়ে মানে তোমার হচ্ছে ওরকম ভাবে পাবা না, ইংলিশ যে বইটা আছে সেটাতে পেতে পারো। স্ক্রিনশট নিয়ে নাও। একটু আমাকে কমেন্টসে জানাও বুঝতে পারতেছো কিনা, না হলে তো আমার ইয়ে লাগে না, শান্তি লাগে না যে আমি বুঝাচ্ছি তোমরা বুঝতেছো কিনা। ওকে, আমাকে একটু জানাবা, বা কোথাও বুঝতে অসুবিধা হলে সাথে সাথে বলবা। এরপরে চলে আসি আমরা কাপড়ের সঠিক লে তৈরির শর্তাবলী বা রিকোয়ারমেন্টস। এখন ফ্যাব্রিক স্প্রেডিংটা কিন্তু ফ্যাব্রিক কাটিং এর একটা প্রি প্ল্যান, মানে ফ্যাব্রিক কাটিং এর ধাপে যাওয়ার আগে একটা প্রি প্ল্যান আমরা করে ফেলছি, সেটা হচ্ছে ফ্যাব্রিক স্প্রেডিং ধাপে। এবং এই স্প্রেডিং এর উপরে নির্ভর করছে কিন্তু ফ্যাব্রিক ওয়েস্টেজটা কম বেশি হবে কিনা, অর্থাৎ আমরা যেহেতু মার্কার করছি হচ্ছে ওয়েস্টেজটা কমানোর জন্য, তো আমার ফ্যাব্রিক স্প্রেডিং যদি আমরা সঠিক ওয়েতে করি, অর্থাৎ মার্কারের দৈর্ঘ্য প্রস্থ অনুসারে যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের ফ্যাব্রিক ওয়েস্টেজটা কমে যাচ্ছে। আর ওয়েস্টেজ কমলে অবশ্যই আমাদের এটা কি হবে, লভ্যাংশ কিন্তু আমার লভ্যাংশ বাড়বে, মানে ইন্ডাস্ট্রির লভ্যাংশটা বাড়বে। তো ম্যাক্সিমাম খরচই হচ্ছে ফ্যাব্রিকের উপরে, ফ্যাব্রিক ক্রয়ের উপরে আমাদের ম্যাক্সিমাম খরচটা চলে যায়। এই কারণে তো এই কারণে আমাদের কিছু রিকোয়ারমেন্টস আছে, সেই রিকোয়ারমেন্টস গুলো যদি আমরা ফুলফিল করি, তাহলে আমাদের ফ্যাব্রিকের যে লে হবে সেই লেটা সঠিক এবং সুন্দরভাবে আমরা তৈরি করতে পারবো। এই সঠিক এবং সুন্দরভাবে লে তৈরির জন্য যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার বেসিক রিকোয়ারমেন্টস, আর একটা হচ্ছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস। বেসিক রিকোয়ারমেন্টস গুলো কি, এই যে প্রথম তিনটা রিকোয়ারমেন্টস তোমরা দেখতে পাচ্ছ, অ্যালাইনমেন্ট অফ ফ্যাব্রিক প্লাই, কারেক্ট প্লাই টেনশন, আর দ্য ফ্যাব্রিক মাস্ট বি ফ্ল্যাট। এই তিনটা যে ধাপ আছে বা এই তিনটা যে রিকোয়ারমেন্টস আছে, এই তিনটা রিকোয়ারমেন্টস হচ্ছে মৌলিক, এই মৌলিক রিকোয়ারমেন্টস গুলো অবশ্যই ফুলফিল করতে হবে। দেন আরো কিছু এডিশনাল রিকোয়ারমেন্টস আছে, সেই রিকোয়ারমেন্টস গুলো কি, elimination of faults or defects, correct ply direction, elimination of static electricity, easy separation of the cut lay into bundles, avoidance of fusion of ply during cutting, avoidance of distortion in spreading, আর ম্যাচিং চেক বাই স্ট্রাইপ। ম্যাচিং দ্য চেক অ্যান্ড স্ট্রাইপ। এই যে বাকি তোমার 7টা রিকোয়ারমেন্ট, সেই 7টা রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাডিশনাল, অর্থাৎ মানে কিছু কিছু ক্ষেত্রে জরুরি, কিছু কিছু ক্ষেত্রে জরুরি না। আর প্রথম যে তিনটার কথা বলেছি সেই তিনটা হচ্ছে মৌলিক প্রয়োজনীয়, মানে এটা অবশ্যই তোমাকে ফুলফিল করতে হবে সুন্দর এবং সঠিক লে তৈরির জন্য। একজন শুধু নূর জাহান, একজনই শুধু বলছো যে বুঝতে পারছি, বাকিরা কি বলতে পারছো না? ম্যাম কথা আটকাচ্ছে, খুব বাজে, বোঝা যাচ্ছে না। সবাই কি কথা বলতে পারছো? অন্যদের কি অবস্থা বলো তো? আমার থেকে তো কোনো প্রবলেম হচ্ছে না, ফুল নেটওয়ার্ক। আচ্ছা, যে শুনতে পাচ্ছ না সম্ভবত তারই কোনো প্রবলেম, তার নেটওয়ার্কের কোথাও প্রবলেম, কারণ আমার এই নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে না, ফুল নেটওয়ার্ক দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন এগুলো ব্রিফ আলোচনায় চলে যাই। আমরা মৌলিক যে শর্তের কথা বলেছি সেই 3 শর্তের মধ্যে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে অ্যালাইনমেন্ট অফ ফ্যাব্রিক প্লাই, অর্থাৎ কাপড়ের প্লাই অ্যালাইনমেন্ট করণ অথবা সমতলকরণ। During fabric spreading, all plies should be spread according to the marker dimension. যেই কথাটা আমি শুরু থেকে বলে
আসছি একদম সংজ্ঞা থেকে, সেটাই হচ্ছে 1 নাম্বার রিকোয়ারমেন্টস কি হবে, যে মার্কারের ডাইমেনশন অনুসারে আমাকে প্রত্যেকটা প্লাই যখন আমরা বিছাবো অবশ্যই সেটা মার্কারের ডাইমেনশন অনুসারে হতে হবে, অর্থাৎ মার্কারের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুসারে আমাকে বিছাতে হবে। এটাই হচ্ছে 1 নম্বর রিকোয়ারমেন্টস। ঠিক আছে, যে কাপড় বিছিয়ে কাপড়ের লেট সময় কাপড়ের প্রত্যেকটা প্লাই যেন মার্কারের দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে সেটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। যদি কোনো কারণে মার্কারের দৈর্ঘ্য এবং বাইরে যদি আমাদের প্যাটার্ন মানে হচ্ছে ফ্যাব্রিক স্প্রেডিং করে ফেলি, তাহলে যেটা হবে ফ্যাব্রিকের প্যাটার্ন গুলো আমরা কাটার পরে প্যাটার্ন গুলো ত্রুটিপূর্ণ হবে। মানে মার্কারের দৈর্ঘ্য থেকে যদি আমরা ছোট করি তাও ত্রুটিপূর্ণ হবে, আবার মার্কারের দৈর্ঘ্য এবং প্রস্থের থেকে যদি বাইরে চলে যায় তারপরেও কিন্তু প্যাটার্ন ওয়েস্টেজের পরিমাণ বেড়ে যাবে। তো এজন্য প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে মার্কারের ডাইমেনশন, অর্থাৎ মার্কারের দৈর্ঘ্য প্রস্থ অনুসারে আমাদের স্প্রেডিং করতে হবে। তবে এক্ষেত্রে মার্কারের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুসারে আমরা যখন মানে ফ্যাব্রিক প্লাই বিছাবো, এটা নিশ্চিত করার জন্য কি করতে হবে, মার্কারের দৈর্ঘ্য অপেক্ষা কাপড়ের লে এর দৈর্ঘ্য প্রতি মাথায় 2 সেন্টিমিটার করে বেশি নেওয়া হয়। মানে প্রত্যেকটা দৈর্ঘ্যের দিকে প্রত্যেকটা দৈর্ঘ্যে আমরা মানে শুরুতে এবং শেষে ফ্যাব্রিক বিছানোর সময় মার্কারের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার বেশি ফ্যাব্রিক রেখে বিছানো হয়। যে তোমাদেরকে আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম যে আমরা বলেছিলাম যে মার্কারের বাহিরে যে ফ্যাব্রিকের অপচয়, মার্কারের বাহিরে ফ্যাব্রিকের অপচয় এই 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ফ্যাব্রিক কিন্তু আমাদের ওয়েস্টেজ। কিন্তু এই ওয়েস্টেজটা না হলে কি হবে, ফ্যাব্রিকটা আমরা মানে অনেক সময় প্যাটার্ন ত্রুটিপূর্ণ কাটা হতে পারে, এজন্য এই ওয়েস্টেজটা হবে, মানে এটা আমাদের মেনে নিতে হবে এই পরিমাণ ওয়েস্টেজ। সেকেন্ডটাতে চলে যাই। সেকেন্ডটা কি বলেছে, কারেক্ট প্লাই টেনশন, অর্থাৎ প্রত্যেকটা প্লাই যেন সঠিক এবং সম টেনশনে বিছানো হয়, সেটা ফুলফিল করতে হবে। ইন স্প্রেডিং অল প্লাইস মাস্ট বি স্প্রেড অ্যাট ইউনিফর্ম টেনশন, মানে প্রত্যেকটা প্লাইয়ের টেনশন সেম হতে হবে। as less as possible, মানে যতটুকু সম্ভব ততটুকু কম টেনশনে বেছাতে হবে। যদি আমরা বেশি টেনশনে ফ্যাব্রিক বেছাই তাহলে যেটা হবে যে বেশি টাইট করে যদি আমরা বিছাই তাহলে দেখা যাবে ফ্যাব্রিকটার যে আমাদের সম্প্রসারণশীল বৈশিষ্ট্য আছে সেই কারণে ফ্যাব্রিকটা বেড়ে যাবে। পরবর্তী যখন ফ্যাব্রিক আমরা কাটবো তখন দেখা যাবে যে আবার সংকুচিত হয়ে যাওয়ার কারণে ফ্যাব্রিকের প্যাটার্ন গুলো প্রয়োজনীয় সাইজ থেকে ছোট সাইজের হয়ে গেছে, অর্থাৎ খেপে গেছে। এই কারণে দেখা যাবে যে ত্রুটিপূর্ণ প্যাটার্ন এবং ত্রুটিপূর্ণ গার্মেন্টস তৈরি হবে, যার কারণে টেনশনটা যত সম্ভব লেস রাখতে হবে। তবে অনেক বেশি ঢিলা করে যদি আমরা বিছাই তাহলে ফ্যাব্রিক কাটার সময় অসুবিধা হবে, আর কাটার পরে তোমার হচ্ছে ফ্যাব্রিকের যে প্যাটার্ন গুলো আমরা পাবো, প্যাটার্ন পিস গুলো পাবো সেগুলোও কিন্তু ত্রুটিপূর্ণ হবে। তাহলে এক্ষেত্রে কি মনে রাখতে হবে, যে যতটুকু সম্ভব লেস টেনশনে আমরা বিছাই, সে লেস টেনশনে বিছাইতে হবে, আর প্রত্যেকটা ইউনিফর্ম টেনশনে হবে, প্রত্যেকটা প্লাইয়ের টেনশন সেম থাকতে হবে। বুঝতে পেরেছো? তবে যদি নিটেড ফ্যাব্রিক হয় কিংবা যে ফ্যাব্রিক গুলোতে ইলাস্টিক সম্পূর্ণ ফ্যাব্রিক বা সুতা, ইলাস্টিক সুতা কিংবা টেক্সচার্ড ইয়ার্ন ব্যবহার করা হচ্ছে, সেই সকল ফ্যাব্রিকের একটা বৈশিষ্ট্য কিন্তু এগুলো টানলেই বেশি লম্বা হয়। তো এক্ষেত্রে এজন্য যে কাজটা করা হয়, ফ্যাব্রিক স্প্রেডিং এর পরে 12 থেকে 24 ঘন্টা পর ফ্যাব্রিকটা কাটা হয়। এই 12 থেকে 24 ঘন্টার মধ্যে, কারণ তোমার হচ্ছে টানটা যদি কোনো কারণে বেশি হয়ে যায় সেটা আবার তার পূর্বের অবস্থানে ফেরত আসার একটা মানে আসার জন্য কিছুটা সময় নেওয়া হয়। 12 থেকে 24 ঘন্টা পরে যদি আমরা ফেব্রিকটা কাটি তাহলে সেক্ষেত্রে এটা ত্রুটিপূর্ণ হবে না। বোঝা গেছে কিনা? মার্কার ডাইমেনশন বলতে কি বোঝায়? ডাইমেনশন বলতে বোঝায় এটার আয়তন, অর্থাৎ মার্কারের মানে তোমার হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, এটাকেই ডাইমেনশন বলছে।
কোথায় বুঝতে পারো নাই ফারিয়া তাসনিম? স্লো বললে ভালো হয়। আমি 2-3 বার করে বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে অ্যালাইনমেন্ট অফ ফ্যাব্রিক প্লাই, অর্থাৎ মার্কার ডাইমেনশন অনুসারে ফ্যাব্রিক স্প্রেডিং করতে হবে। 2 নাম্বারটা হচ্ছে প্রত্যেকটা প্লাই সমটেনে বিছাতে হবে। 3 নম্বরে চলে যায়, ফ্যাব্রিক মাস্ট বি ফ্ল্যাট। তোমরা কি আমার সাথে ক্লাসে আছো নাকি আবার ক্লাসের বাইরে চলে গেছো? ম্যাম আছে। রেসপন্স আরো, আচ্ছা ঠিক আছে, রেসপন্স আরো চাচ্ছি। ফ্যাব্রিক মাস্ট বি ফ্ল্যাট। 3 নাম্বার যে মানে শর্তটা, সেটা হচ্ছে প্রত্যেকটা প্লাই সমতল হতে হবে, মানে প্রত্যেকটা প্লাই অবশ্যই ফ্ল্যাট হতে হবে, মানে এর মধ্যে কোনো মানে ভাঁজ বা ক্রিঙ্কেলস থাকা যাবে না। All plies must be spread in flat from during fabric spreading. মানে স্প্রেডিং এর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কাপড়ের মধ্যে কোথাও যেন ভাঁজ না থাকে অথবা কোথাও যেন কুঁচকে না থাকে। কারণ যেই জায়গাটায় ভাঁজ বা কুঁচকে থাকবে সেই জায়গাটার প্যাটার্নটা ত্রুটিপূর্ণ হবে। এ কারণে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর না হলে কি হবে, ফ্যাব্রিকরা আমাদের ওই প্যাটার্নটা কিন্তু ভাঁজ থাকবে বা ক্রিঙ্কেলস থাকবে, এবং যখন আমরা ফ্যাব্রিক মানে ওই ফ্যাব্রিকটা দিয়ে পোশাকটা তৈরি করব তখন সেটার মধ্যে কিন্তু ভাঁজ ক্রিঙ্কেলস পড়ে থাকবে এবং এটা একটা ত্রুটিপূর্ণ পোশাক তৈরি হয়। এই কারণে অবশ্যই ফ্যাব্রিক ফ্ল্যাট ভাবে বা সমতল ভাবে বিছাতে হবে। প্রত্যেকটা প্লাই যেন মানে ভাঁজ যেন না থাকে সেটা, বা কোথাও যেন ক্রিঙ্কেলস না থাকে সেটা নিশ্চিত করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। বুঝতে পেরেছো? এই প্রথম 3টা বিষয় হচ্ছে মৌলিক 3টা শর্ত। এরপরে যে শর্তগুলোতে আসি সেই শর্তগুলো হচ্ছে এডিশনাল শর্ত। এডিশনাল শর্তের মধ্যে প্রথম যেটা আছে, এলিমিনেশন অফ ফ্যাব্রিক ফলস অর ডিফেক্ট, অর্থাৎ কাপড়ের ত্রুটি দূরীকরণ। এখন যখন ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারাররা যখন ফ্যাব্রিকটা তৈরি করে বা তাতে যখন ফ্যাব্রিক তৈরি হয় তখন কিন্তু বিভিন্ন কারণে ফ্যাব্রিকের মধ্যে এক একটা মানে প্রত্যেকটা রোলের মধ্যে কিছু না কিছু ফ্যাব্রিকের ত্রুটি থেকে যেতে পারে। সেই ত্রুটিটা অবশ্যই স্প্রেডিং এর ক্ষেত্রে দূর করতে হবে। ডিউরিং স্প্রেডিং ডিফারেন্ট টাইপস অফ ফ্যাব্রিক ফল্টস মে বি আইডেন্টিফাই which must be avoid here by marking। মানে যখন স্প্রেডিং করব তখন ফ্যাব্রিকের রোলস এর মধ্যে যেখানে যেখানে পাওয়া যাবে সেই ত্রুটিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করার পরে এই ত্রুটিটা দূরকরণের ব্যবস্থা করতে হবে। কিভাবে ত্রুটি দূর করব সেটা হচ্ছে ত্রুটিযুক্ত স্থানের কাপড়টুকু কেটে বাদ দেওয়া যায়, বাদ দিয়েও যে ওভারল্যাপিং করে পুনরায় কাপড় বিছানো যেতে পারে, যেটাকে আমরা বলছি স্প্লাইস বা স্প্লাইসিং। এটা তোমাদের পরবর্তীতে আরো আমি আলোচনা করব। শুধু এতটুকু মনে করো, স্প্লাইস আবার বিভিন্ন প্রকারের আছে। স্প্লাইসটা কি, যে ত্রুটিপূর্ণ স্থানের ফ্যাব্রিকটুকু আমরা কেটে বাদ দিয়ে পুনরায় সেই স্থানে প্রয়োজনীয় পরিমাণ অংশ ওভারল্যাপিং করে আমরা যদি ফ্যাব্রিক বিছাতে থাকি সেটাকে আমরা বলছি স্প্লাইস। এছাড়া তোমার হচ্ছে ম্যাম এটা আরো কি কিছু স্প্লাইস? করা যায় যে, এসপি? হ্যাঁ স্প্লাইস, SPLICE, প্লিজ স্প্লিস বা স্প্লাইস যেটাই বলো, SPLICE। আর একটা কাজ করতে পারে, আর একটা কাজ করা হয় যেটা হচ্ছে অনেক কম দামি যদি পোশাক তৈরি করা হয় সেক্ষেত্রে কি করা হয়, ওই ত্রুটিপূর্ণ স্থানটা কাটা হয় না বা কোনো কিছুই করা হয় না, ওই ত্রুটিপূর্ণ অবস্থায় ফ্যাব্রিক বিছিয়ে দেওয়া হয় এবং পোশাক তৈরি করার পরে ওই স্থান বরাবর পোশাক হয় সেই পোশাকটা ইন্সপেকশনের সময় বাদ দেওয়া হয়। যেহেতু এই স্প্লাইসিং করাটা একটু সময় সাপেক্ষ বা শ্রম সাপেক্ষ ব্যাপার, তো সেক্ষেত্রে দেখা যায় যে কম এই পোশাকের ক্ষেত্রে ওই পোশাকটা আমাদের 2-1টা পোশাক রিজেকশনে চলে গেলেও আমাদের কিন্তু খুব একটা বেশি লস হয় না। তো সেই জন্য অনেক সময় দেখা যায় যে অল্প দামি পোশাকের ক্ষেত্রে ওই ত্রুটিপূর্ণ অবস্থায় ফ্যাব্রিক বিছানো হয় এবং পরবর্তীতে ফ্যাব্রিক পোশাক তৈরি হওয়ার পরে যখন ইন্সপেকশন করা হয় তখন ওই পোশাকটা ত্রুটিপূর্ণ ডেলিভারি দেওয়া হয়।
এটা একটা ওয়ে। এবং আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যদি খুব ছোট্ট স্থান জুড়ে তোমার হচ্ছে ডিফেক্ট থাকে, ধরো একটা অয়েল মার্কিং হলো, কিংবা একটু একটু ছেঁড়া অংশ থাকলো, তো সেই অংশটাতে কি করা হয়, মেটালের টেপ লাগায় দেওয়া হয়। এবং পরবর্তীতে তোমার ফ্যাব্রিক কাটিং শেষ হওয়ার পরে প্রত্যেকটা বান্ডিল মেটাল ডিটেক্টর মেশিনের ভিতর দিয়ে ঢুকিয়ে পরীক্ষা করা হয়। তো যেখানে আমরা মেটাল, যে বান্ডেলটার মধ্যে তোমার মেটাল টেপ লাগানো হয়েছে, সেটা অবশ্যই মেটাল ডিটেক্টর মেশিনের মধ্যে ধরা পড়বে। ওখান থেকে তখন ওই মানে ওই ত্রুটিপূর্ণ প্যাটার্নটা সরিয়ে ফেলে আবার সেম ফ্যাব্রিক দিয়ে আরেকটা প্যাটার্ন কেটে, মানে সিঙ্গেল একটা প্যাটার্ন কেটে ওই বান্ডেলের সাথে যুক্ত করে দেওয়া। আমার হচ্ছে মানে ইয়ে করা যায়। ঠিক আছে, ফ্যাব্রিক কাটিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ম্যাম মেটালিক টেপ লাগালে কি ম্যাম ওয়েস্টেজের পরিমাণ কমে যায়, এই জন্য এটা লাগানো হয় নাকি? ওয়েস্টেজের পরিমাণ কমে না, সাধারণত দেখা যাচ্ছে যে আমার মানে মানে ইয়েটা কমে যাচ্ছে। তোমার ফ্যাব্রিকটা যদি একটু কম দামি হয়, কিংবা কিছু কিছু তো রিজেকশন হয়, ফাইনাল ইন্সপেকশনের ক্ষেত্রে তো কিছু রিজেকশন হয়, সেই রিজেকশন পিস গুলো কিন্তু আমরা লোকাল মার্কেটে কিন্তু আমরা পাই। ঠিক আছে, তো এরকম ওই ধরনের রিজেকশন পেজ ইয়েগুলো থেকে তোমার পোশাক তৈরি হয়ে গেল, তারপরে সেটা বাদ দেওয়া গেল। আবার আরেকটা বিষয় হচ্ছে যে তোমার ধরো অল্প একটু স্থানে যদি তোমার হচ্ছে ত্রুটি থাকে, তাহলে সেই ত্রুটিপূর্ণ প্যাটার্নটা দিয়ে হয়তো একটা শার্টের ফ্রন্ট পার্টে হলো, তো সেই ফ্রন্ট পার্টটা আমরা যদি পরে আরেকটা কাটি, তা আমাদের কিন্তু খুব বেশি ওয়েস্টেজ হবে না। তো সেভাবেও কিন্তু আমরা মানে পরিকল্পনা করা যায়, এটাই বলেছে। ঠিক আছে, এরপরে চলে আসি কাপড়ের প্লাইয়ের সঠিক দিক নির্ধারণ। পরবর্তী স্লাইডে চলে যাই, কারেক্ট প্লাই ডিরেকশন। ঠিক আছে, এই প্লাই ডিরেকশনের ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যালের সাথে সম্পর্কযুক্ত। কাপড় যদি মানে ফ্যাব্রিক যদি সিমেট্রিক হয়, তাহলে কিন্তু প্লাইয়ের ডিরেকশনে কোনো অসুবিধা হয় না, যে কোনো ডিরেকশনে ফ্যাব্রিক স্প্রেডিং করা যেতে পারে। কিন্তু যদি অ্যাসিমেট্রিক হয়, সেক্ষেত্রে কিন্তু ডিরেকশন মানে প্লাইয়ের ডিরেকশন তোমার হচ্ছে একটা ব্যাপার, যে আমরা কোন ডিরেকশনে প্লাইটা ফ্যাব্রিকটা স্প্রেডিং করব। তো এই জিনিসটাই বলেছে যে কারেক্ট প্লাই ডিরেকশন, মানে আমাদের প্লাই ডিরেকশনটা কিরকম হবে, কোন দিকে হবে, সেইটা আমাদের ঠিক রাখতে হবে। এরপরেটা চলে আসি, এলিমিনেশন অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে কি বলতো, কে বলতে পারবা? স্থির বিদ্যুৎ। তো দেখা যাচ্ছে যে স্থির বিদ্যুৎ কেন উৎপন্ন হয়, আমরা জানি কোনো কিছুর মধ্যে ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়। তো যদি দেখা যাচ্ছে যে ফ্যাব্রিকের মধ্যে বিশেষ করে সিনথেটিক তন্তুর যে ফ্যাব্রিক গুলো, সেই ফ্যাব্রিক গুলো বিছানোর সময় ফ্যাব্রিকের সাথে ফ্যাব্রিকের ঘর্ষণ হয়, সেই ঘর্ষণের ফলে তোমার স্থির বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। স্থির বিদ্যুৎ উৎপন্ন হলে প্রায় সময় ভাবে বিছানো বা প্রতিস্থাপন করার জন্য দুইটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। একটা হচ্ছে আমরা বাতাসের কাটিং রুমের বাতাসের আর্দ্রতাকে বাড়াই দিতে পারি, আর একটা হচ্ছে আমরা স্প্রেডিং টেবিলের সাথে মানে অর্থাৎ ফ্যাব্রিক লেয়ের সাথে আর্থিং এর ব্যবস্থা করা যায়। এই দুইটা ওয়ের মাধ্যমে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি কমাতে পারি। বুঝতে পেরেছো? আরেকবার বলবেন? যখন আমরা ফ্যাব্রিক বেছাই, যদি ফ্যাব্রিকটা সিনথেটিক তন্তুর হয়, তাহলে বিশেষ করে হয় কি ফ্যাব্রিকের সাথে ফ্যাব্রিকের ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়, তাহলে দেখা যাচ্ছে যে ফ্যাব্রিক বিছানোর সময় প্রত্যেকটা প্লাই সঠিকভাবে বিছানো কিংবা প্রতিস্থাপন করা যায় না। তো এই কারণে দুইটা ওয়েতে আমরা এই স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা কমাতে পারি। একটা হচ্ছে কাটিং রুমের বা হিউমিডিটিকে বাড়িয়ে দেওয়া যেতে পারে, আর একটা হচ্ছে ফ্যাব্রিক লেয়ের সাথে আর্থিং এর ব্যবস্থা করা যেতে পারে। আর্থিং তো বোঝোই,
মানে আর্থিং হলে ফ্যাব্রিক লেয়ার মধ্যে যে স্থির বিদ্যুৎটা উৎপন্ন হবে সেটা নিচে চলে যাবে, মাটিতে চলে যাবে, ঠিক আছে? এর মাধ্যমে আমরা এই স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা কমাতে পারি। ওকে, নেক্সট ক্লাসে চলে যাব। নেক্সট ক্লাসে কি বলা হয়েছে, ইজি সেপারেশন অফ দ্য কাট লে ইনটু বান্ডিলস, অর্থাৎ সহজে কাপড়ের লে বা বান্ডেল পৃথকীকরণ। এখন দেখা যাচ্ছে যে আমরা যখন লে তৈরি করি বা এক একটা বান্ডেল থাকে, বান্ডেলে বিভিন্ন সাইজের প্যাটার্ন থাকে এবং দেখা যাচ্ছে অনেক সময় আমরা একটা লে তৈরি করার সময় ধরো 2টা বা 3টা ফ্যাব্রিকের রোল লাগলো এবং এক একটা রোলের সাথে আরেকটা রোলের শেডের পার্থক্য থাকতে পারে, রঙের মধ্যে যে শেডের পার্থক্য থাকতে পারে, কিংবা অন্য কোনো কারণে হতে পারে যে প্লাই সমূহ কাটার পরে সেগুলো। তো এই বান্ডেল গুলো পৃথকীকরণের জন্য কি করা হয়, কম মূল্যের রঙিন কাগজের স্তর ব্যবহার করা হয়। মানে প্লাইয়ের ফাঁকে ফাঁকে ধরো একটা রোলের পরে আরেকটা রোল তৈরি হচ্ছে, সেটার মধ্যে ধরো শেডের প্রথম রোলটা শেষ হওয়ার পরে একটা রঙিন কাগজ দিয়ে পরবর্তী দিন আরেকটা রোল আমরা ফেব্রিক রোল স্প্রেড করতে পারি, তারপরে আরেকটা মনে করো রঙিন স্তর কাগজ দিয়ে তারপরে আরেকটা স্তর তৈরি করতে পারি। তাহলে হবে কি, আমরা কাটার পরে প্রত্যেকটা আলাদা আলাদা করে মানে শেডের পার্থক্য অনুযায়ী আমরা ফ্যাব্রিক গুলোকে আলাদা করতে পারি। না হলে যদি আমরা না করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে মানে আমরা পোশাক তৈরি করার পরে দেখা যেতে পারে যে ফ্রন্ট সাইডের শেড আর ব্যাক সাইডের শেডের মধ্যে পার্থক্য আছে, তখন কিন্তু ফ্যাব্রিকটা মানে আমাদের যে গার্মেন্টসটা তৈরি হবে সেই গার্মেন্টসটা ত্রুটিপূর্ণ হবে এবং এটা কিন্তু এই সহজে যেন আমরা বান্ডেল গুলোকে পৃথক করতে পারি আছে তোমার রঙিন কাপড়ের স্তর ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এটার আর একটা সুবিধা হচ্ছে যেগুলো স্লিপারি ধরনের ফ্যাব্রিক, তোমার ফ্যাব্রিকের লেটাকে দৃঢ়ভাবে ধরে রাখার কাজেও সহায়তা করে। এতটুকু যদি বুঝো পরেরটাতে চলে যাই। আজকে এই শর্তাবলী দিয়ে শেষ করব। 8 নাম্বারটা কি বলছে, অ্যাভয়েডেন্স অফ ফিউশন। বলো বলো, কে বলছো? কিছু বলছো একজন? ম্যাম একটু স্লো বললে ভালো হতো। আরো স্লো? আমি তো স্লোই বলছি। আচ্ছা ঠিক আছে। 8 নাম্বারটা হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ফিউশন অফ প্লাইস ডিউরিং কাটিং, অর্থাৎ কাপড়ের লে কাটার সময় গলন। এখন দেখা যাচ্ছে যে আমরা ফ্যাব্রিকের লে তৈরি করার পরে যখন কাটিং এ চলে যাই তখন কাপড় মানে কাটিং নাইফ এবং কাপড়ের মধ্যে ঘর্ষণের ফলে তাপের সৃষ্টি হতে পারে। যদি ফ্যাব্রিকে বেশি থাকে তাহলে কি হবে, ওই মানে উৎপন্ন আশ মানে আঁশের কারণে যে ঘর্ষণটা হবে এর জন্য যে তাপের সৃষ্টি হবে, যার কারণে ফ্যাব্রিকের ওই অংশটুকু গলে যেতে পারে, যে অংশটুকু থেকে তাপ বেশি হবে সেই অংশটুকু গলে যেতে পারে। ফলে গলিত পদার্থ সমূহ কি হবে, একত্রে মানে লেগে যাবে, তো প্যাটার্ন গুলোকে তখন আলাদা করা সম্ভব হবে না। তো বুঝতে পারছো, এর জন্য যে কাজটা করা হয়, স্প্রেডিং এর সময় অ্যান্টি ফিউশন পেপার ইউজ করা হয়। আমি আবার বলছি, কাপড়ের লে তৈরি করার পরে যখন আমরা কাটিং সেকশনে যাই, তো কাটিং সেকশনে কাটিং নাইফ এবং ফ্যাব্রিকের মধ্যে যে ঘর্ষণ হয় সেই ঘর্ষণের ফলে কিন্তু তাপ উৎপন্ন হয়। যদি সেটা সিনথেটিক ফ্যাব্রিক অর্থাৎ থার্মোপ্লাস্টিক আঁশের হয় ফ্যাব্রিকটা, তাহলে ওই উৎপন্ন তাপের কারণে কিন্তু থার্মোপ্লাস্টিক আঁশ গলে যাবে। ফলে কি হবে, তোমার একটা প্যাটার্ন আর একটা প্যাটার্ন ওই কর্তিত প্রান্ত বরাবর একত্রে লেগে যাবে কিংবা বিটস এর সৃষ্টি হবে, পলিমারের একটা বিটস মানে তৈরি হবে, দানা দানা তৈরি হবে। তো এই কারণে এই প্রক্রিয়াটাকে অ্যাভয়েড করার জন্য প্লাইয়ের মাঝে মাঝে অ্যান্টি ফিউশন পেপার ইউজ করা হয়। এই অ্যান্টি ফিউশন পেপারের কাজ কি, অ্যান্টি ফিউশন পেপার ইউজ করা হয় প্লাইয়ের মাঝে মাঝে, অ্যান্টি ফিউশন পেপার ইউজ করা হয়।
এই অ্যান্টিফিউশন পেপারের কাজ কি? এই অ্যান্টিফিউশন পেপার আসলে লুব্রিকেন্ট করা থাকে। এই লুব্রিকেন্ট থাকার কারণে যখন কাটিং নাইফ চলাচল করে তখন এই অ্যান্টিফিউশন পেপারের লুব্রিকেন্টটা কি করে, তোমার কাটিং নাইফকে লুব্রিকেন্ট করে, অর্থাৎ কাটিং নাইফকে পিচ্ছিল করে। ফলে দেখা যাচ্ছে যে তাপটা কম উৎপন্ন হয়, ঘর্ষণ কম হয় এবং তাপও কম উৎপাদন হয়। তো যদি আমরা গলন নিয়ন্ত্রণ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কোন ব্যবস্থা নিতে হবে, মানে প্লাইয়ের মাঝে মাঝে অ্যান্টিফিউশন পেপার ইউজ করতে হবে। ঠিক আছে? এবং এখানে একটা কথা বলেছে লাস্টের লাইনে, দেখো, নরমালি ফর এভরি 30 থেকে 40 প্লাইস নিডস ওয়ান অ্যান্টিফিউশন, মানে 30 থেকে 40 প্লাই বিছানোর পর পর এক একটা করে অ্যান্টিফিউশন পেপার ব্যবহার করা হয়। ঠিক আছে? 9 নাম্বার পয়েন্টে চলে যাই। 9 নাম্বার পয়েন্টে কি বলা হচ্ছে? অ্যাভয়েডেন্স অফ ডিসর্শন ইন স্প্রেডিং, অর্থাৎ কাপড়ের লে যেন বিকৃত হয়ে না যায়। আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম সেটা কিন্তু আসলে আমরা এই ধাপটাকে ফলো করার জন্যই, মানে কোনো লে যেন বিকৃত না হয়, প্যাটার্ন যেন ত্রুটিপূর্ণ না হয়, এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তো এক্ষেত্রে লে স্থানান্তর করার সময় কিংবা নাইফ দিয়ে কাপড় কাটার সময় যেন তোমার হচ্ছে কোনো প্লাই ভাঁজ না হয় বা কোনো প্লাই কুঁচকে না যায় বা কোনো প্লাই বিকৃত না হয়ে যায়, সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। 10 নম্বরটা কি? ম্যাচিং দ্য চেক অ্যান্ড স্ট্রাইপস, যেটা আমরা এর আগেও মার্কারের ক্ষেত্রেও পড়েছি যে তোমার হচ্ছে অবশ্যই ফ্যাব্রিক স্প্রেডিং এর সময় চেক এবং স্ট্রাইপ ম্যাচিং এর ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে চেক এবং স্ট্রাইপ ম্যাচিংটা যেন একই ডিরেকশনে হয়, সেই জিনিসটা মানে বা মার্কারের পরিকল্পনা অনুসারে হয়, সেই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রেখে আমাদের ফ্যাব্রিকটা স্প্রেডিং করতে হবে। ঠিক আছে? মার্কারের যে চেক এবং স্ট্রাইপ ম্যাচিংটা আমরা মার্কারের সময় করেছি, সেই জিনিসটা, সেই পরিকল্পনাটাই আমাদের ফ্যাব্রিক বেছানোর সময়ও অনুসরণ করতে হবে। এই হচ্ছে 10টা রিকোয়ারমেন্টস। এখন তোমরা বুঝতে অসুবিধা আছে কিনা? সহজ জিনিস, কিন্তু কঠিন মনে করবা না। বইটা অনেক বড়, দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ভিতরের কথাগুলো খুবই সোজা। আর এখানে উল্টাপাল্টা লেখার কোনো সুযোগ নাই, একদম কারেক্ট অংশটুকু লিখবা। মনে করো যে বইয়ে যদি ধরো অনেক বড় দেওয়া থাকে, বড়ই যে লিখতে হবে তা না, তুমি যা বুঝেছো সেটুকুই, মানে সঠিক কথাটুকু তুমি সঠিকভাবে লিখবা, দেন তোমার ফুল নাম্বার আসবে। আর ভুলভাল লিখলে নাম্বার আসবে না। যেমন ভুলভাল লিখো কোথায় যে তোমার হচ্ছে স্থির বিদ্যুৎ দূরীকরণের জায়গায় লিখো তোমার হচ্ছে অ্যান্টিফিউশন ফ্যাব্রিকের কথা, আবার গলন নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি লেখো যে আর্থিং এর ব্যবস্থা বা হিউমিডিটি বাড়ায় দেওয়ার কথা, তাহলে কিন্তু এটা ভুল হবে। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে স্থির বিদ্যুৎ দূরীকরণের যেটা দুইটা উপায়, সেটা হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা বাড়ায় দেওয়া, আর একটা হচ্ছে আর্থিং এর ব্যবস্থা করা। আর গলন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যান্টিফিউশন পেপার ইউজ করতে হবে। এখন ভাইবা বোর্ডে যদি জিজ্ঞেস করে অ্যান্টিফিউশন পেপার কেন ইউজ করব, সেটার কিন্তু অ্যান্সার তোমাদেরকে দিতে হবে যে অ্যান্টিফিউশন পেপারটা ইউজ এই জন্যই করবো যে অ্যান্টিফিউশন পেপারে লুব্রিকেন্ট করা থাকে। তো যখন নাইফ দ্বারা কাটিং এর সময় যখন নাইফ চলাচল করে তখন এই অ্যান্টিফিউশন পেপারটা নাইফকে লুব্রিকেন্ট করে, ফলে উৎপন্ন তাপের পরিমাণ কম হয় এবং ফ্যাব্রিকের লেয়ের মধ্যে তোমার হচ্ছে গলন হয় না, বা ফ্যাব্রিকের লেয়ের কর্তৃত প্রান্ত গলে যায় না। ঠিক আছে? আবারও একজন প্রশ্ন করেছে অ্যান্টিফিউশন পেপার কি? অ্যান্টিফিউশন পেপার হচ্ছে এমন এক ধরনের পেপার যে পেপারটা হচ্ছে লুব্রিকেন্ট করা থাকে, যেন এটার মধ্যে মানে ঘর্ষণের পরিমাণটা কম হয়। কাটিং নাইফের সাথে ফ্যাব্রিক মানে তোমার হচ্ছে ফ্যাব্রিকের ঘর্ষণের পরিমাণটা কমায় দেয়, এই জন্যই এই অ্যান্টিফিউশন পেপারটা ব্যবহার করা হয়। ম্যাডাম, প্লাই ডিরেকশনটা আরেকবার বলেন। প্লাই ডিরেকশন হচ্ছে প্রত্যেকটা প্লাইয়ের দিক যেন একই রকম হয়। যদি সিমেট্রিকের ক্ষেত্রে হয় তাহলে যে কোনো ডিরেকশনে ফ্যাব্রিক বেছানো যেতে পারে, কিন্তু যদি অ্যাসিমেট্রিক ফ্যাব্রিক হয় তাহলে কিন্তু আমরা যে কোনো ডিরেকশন বিছাতে পারবো না। ডিরেকশনটা রাখতে হবে, একই রাখতে হবে। ঠিক আছে?
স্লাইড এক এক করে শো করেন। ফার্স্ট স্লাইড যারা